তাহলে আমরা একটু আগে বললাম যে যেইটা যতটুকু আন্ডারলাইন করা অংশ আছে এতটুকু যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় তাহলে সেটা হবে নাউন ফ্রেজ, কিন্তু অনেক সময় এটা নাও ঘটতে পারে, তখন সেটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। তখন কারণ কখন কখন এরকম হতে পারে, যেমন আমি যদি বলি হচ্ছে স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, তাহলে আমি এখন এই যে স্ট্রাইকের পরে আমি দিলাম, আন্ডারলাইন দিলাম, তাহলে কি স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, এই পুরোটা থাকতেছে আন্ডারলাইন করা। তাহলে আমি ওটা এখন ইট দ্বারা রিপ্লেস করলাম, স্ট্রাইক ইট, তাহলে সেন্টেন্সটা হয়ে গেল আমার, কিন্তু এটা তোমার হবে অ্যাডভার্ব ফ্রেজ হবে, অ্যাডভার্ব ক্লজ হবে তখন সেটা আর কি, কারণ এখানে থাকবে একটা ফিনিট ভার্ব থাকবে। তার মানে সবসময় এই শুধু ফিনিট না ফাইনিট, ফাইনাইট দুটোই বললে আর কি, আমেরিকান আর ব্রিটিশ, যাই হোক কোনটা সঠিক? অবশ্যই ব্রিটিশটাই ধরবা, ফিনিট। ব্রিটিশ যে কোনটা আমাকে দেখতে হবে এখন, যাই হোক। এখন তার মানে যখন দেখবো সেন্টেন্সে হোয়াইল আছে, তারপর সো আছে, তারপর হচ্ছে তোমার টিল, আনটিল, আনলেস এগুলো আছে, তখন মনে করবা যে এই ইটের নিয়মটা খাটবে না, তাছাড়া সব জায়গায় ইটের নিয়মটা খাটবে। কারণ দেখো স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, তাহলে তুমি যদি এই পুরো আন্ডারলাইনকে কোশ্চেন করো যে হচ্ছে কখন কখন স্ট্রাইক করতে হবে, তার মানে কখন দ্বারা তুমি কোশ্চেন করে অ্যান্সার করছো, তার মানে এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ক্লজ, বুঝছো? তার মানে কোশ্চেনটা করে দেখবা, তারপর ইট দ্বারা মিলে দেখবা, সব কোশ্চেন করে দেখবে, যেটা তোমার আছে ঠিক মনে হয় তখন সেটা দাগাওয়া, ঠিক আছে? তো এটা গেলো তোমার অ্যাডভার্ব ফ্রেজ। আচ্ছা, তারপর প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে কি, যেমন কয়েকটা ওয়ার্ড মিলে একটা প্রিপোজিশনের মতো কাজ করবে। যেমন কি হতে পারে যে অন দ্য টেবল ইন ব্লু শাড়ি ফ্রম খুলনা, অন দ্য টেবল ইন ব্লু শাড়ি ফ্রম খুলনা, এগুলো হচ্ছে কয়েকটা ওয়ার্ড মিলে প্রিপোজিশনের মতো কাজ করতেছে, সেটা প্রিপোজিশনাল ফ্রেজ। আর এই প্রিপোজিশনাল ফ্রেজ মাঝে মধ্যে হতে পারে সে অ্যাডজেক্টিভ মতো কাজ করবে, অথবা মাঝে মধ্যে সে অ্যাডভার্বের মতো কাজ করতে পারে। যেমন দেখো, দ্য ম্যান ইন দ্য রুম ইজ মাই ব্রাদার, তাহলে দেখো দ্য ম্যান ইন দ্য রুমের নিচে আন্ডারলাইন, তার মানে কী ধরনের, কেমন কেমন মানুষটা, ইন দ্য রুম অ্যাডজেক্টিভ বুঝাইছে, কী ধরনের, ওই যে তোমার হট কাইন্ড, তার মানে এটা অ্যাডজেক্টিভ, তার মানে ইন দ্য রুম যদিও এখানে প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। আর পরে সেন্টেন্সে দেখো, তাহলে সেই ক্ষেত্রে অ্যানসার কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ দিবা, হ্যাঁ, আর যদি অ্যাডজেক্টিভ অ্যান্সার না থাকে তখন দিবা প্রিপোজিশনাল ফ্রেজ, যদি দুটাই থাকে তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর তারপরটা দেখো, উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, তাহলে ফর দ্য বাসের নিচে এখানে আন্ডারলাইন করা আছে, তাহলে কি হবে বলো, এটা কোন ফ্রেজ? ওয়েট করতেছি, তাহলে এটা অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব হলো? কারণ ওই যে ভার্বকে বিশেষায়িত করতেছে, এটা করতেছে। আর কি দ্বারা কোশ্চেন করে পাচ্ছি সেটা বলো, কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য বা কেন, এটা কেন দ্বারা কোশ্চেন করে যেটা অ্যান্সার পাবো সেটা হবে তোমার অ্যাডভার্ব ফ্রেজ। এই জন্য উই আর ওয়েটিং কেন, ফর দ্য বাস, বাসের জন্য ওয়েট করছি, তার মানে এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ, যদিও এটা প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু কাজ করতেছে অ্যাডভার্বের মতো, তো এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। আর অ্যাডজেক্টিভকে কি জানো আমরা কি দিয়ে কোশ্চেন করব? যে হোয়াট কাইন্ড, কেমন, মানে কেমন কি ধরনের, এরকম আর কি। তারপর দেখো ভার্বাল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ বলতে এই লোকে আবার গ্রুপ ভার্ব বোঝায়, অর্থাৎ ভার্বের সাথে একটা প্রিপোজিশন অ্যাড হবে, প্রিপোজিশন অ্যাড হয়ে মানেটা যেটা ছিল ওটা না, একটু অন্য ধরনের মানে দিবে। যেমন দেখো, আই গিভ আপ স্মোকিং, গিভ মানে কি, দেওয়া, মানে ভার্বের সাথে কোনো একটা প্রিপোজিশন অ্যাড হবে, এখানে তো রেকর্ড করা আছে পরে শুনে, মানে ভার্বের সাথে কোনো একটা প্রিপোজিশন অ্যাড হবে, অ্যাড হয়ে সেটার মানেটা অন্য ধরনের একটু মানে দিবে, সেটা হবে তোমার ভার্বাল ফ্রেজ। যেমন দেখো, আই গিভ আপ স্মোকিং, গিভ মানে কি, দেওয়া, আপ মানে উপরে, তার মানে আমি উপরে দেই স্মোকিং, কিন্তু এর মানে তো এটা না, গিভ আপ মানে ছেড়ে দেওয়া, মানে আমি ছেড়ে দেই স্মোকিং, অর্থাৎ ভার্বের সাথে একটা প্রিপোজিশন যুক্ত হয়ে অন্য ধরনের মানে দিচ্ছে, সেটা হবে ভার্বাল ফ্রেজ। এটা হচ্ছে ভার্বাল ফ্রেজ আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পার্থক্য। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে তোমার যে তোমার অর্থটা ছিল ওই অর্থই দিবে, সেটা হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর ভার্বালের ক্ষেত্রে, ভার্বাল গ্রুপ ভার্ব অথবা ভার্বাল ফ্রেজের ক্ষেত্রে যে অর্থ ছিল ওই অর্থ দিবে না, অন্য একটা অর্থ দিবে, সেটা হবে গ্রুপ ভার্ব বা ভার্বাল ফ্রেজ, বুঝছো? যেমন গিভ আপ মানে হচ্ছে কি, দেয়া, হ্যাঁ, ও দেওয়া, কিন্তু এখানে দেওয়া তো অর্থ না, এখানে হচ্ছে ছেড়ে দেওয়া।
মানে অন্য অর্থ বুঝাইলেই সেটা হচ্ছে ভার্বাল হ্যাঁ ফ্রেজ, হ্যাঁ আর অ্যাকুরেট ওই অর্থটাই বুঝাইলে ওইটা হচ্ছে প্রিপোজিশন। হ্যাঁ প্রিপোজিশন ওটাকে বলা হয়। যাই হোক, তারপর দেখো ইন্টারজেকশনাল ফ্রেজ, অর্থাৎ কয়েকটা ওয়ার্ড মিলে একটা ইন্টারজেকশনের মতো কাজ করবে, সেটা হবে ইন্টারজেকশনাল ফ্রেজ। যেমন দেখো হোয়াট এ পিটি, এই হোয়াট এ পিটি এটা হচ্ছে একটা ইন্টারজেকশন বোঝাচ্ছে, তাই না? কি কিভাবে? কিভাবে এটা একটা দুঃখ প্রকাশ করতেছে না? ও ইন্টারজেকশন কি একটা দুঃখ প্রকাশ করবে, সুখ আশ্চর্য, প্রকাশ দুঃখ, করবে, সুখ। হ্যাঁ। তারপর ও মাই গড, এটা একটা তোমার হচ্ছে ইন্টারজেকশন ফ্রেজ। মানে পুরোটা মিলে। হ্যাঁ ওই যে বলো হুররে, হুররে একটা ইন্টারজেকশন ওয়ার্ড না, সেখানে হচ্ছে এটা কয়েকটা ওয়ার্ড মিলে একটা যদি এরকম প্রকাশ করে সেটা হবে ইন্টারজেকশন ফ্রেজ। ও মাই গড, হোয়াট এ পিটি, এরকম। আর কনজাংশন ফ্রেজ হচ্ছে কয়েকটা ওয়ার্ড মিলে একটা কনজাংশনের মতো কাজ করবে, যেমন ওই যে নেইদার নর, আইদার অর, অ্যাজ সুন অ্যাজ ইফ, এগুলো হচ্ছে তোমার জয়েন করতেছে এবং কাজ করতেছে কি কনজাংশনের মতো কয়েকটা ওয়ার্ড মিলে, সেটা হবে তোমার কনজাংশনাল ফ্রেজ। বুঝছো? আচ্ছা, আর একটা নিয়ম আছে যেটা একটু মাঝে মধ্যে গোলমেলে হয়ে যায়, এবার বিসিএসেও আসছে, এটা হচ্ছে তোমার কোথায় আইডেন্টিফিকেশন ক্লজ 613। আচ্ছা ক্লজ কি মনে আছে? হ্যাঁ, কি ক্লজ হচ্ছে তোমার ওই যে ফিনিট ভার্ব থাকবে, থাকবে, তাই না? এটা হচ্ছে ক্লজ। আর ফ্রেজ হচ্ছে ফিনিট ভার্ব থাকবে। ওই ক্লজও কিন্তু তোমার হচ্ছে মানে চিহ্নিত করার নিয়ম একই, মানে ফ্রেজ আর ক্লজ একই, শুধু ওইটাতে তোমার হচ্ছে ফিনিট ফিনিট ভার্ব ভার্ব থাকবে, এটাতে থাকবে, ফ্রেজে থাকবে না। আর এই ফিনিট ভার্ব কোনগুলো? যে এম, ইজ আর ওয়াজ আর এগুলা? ফিনিট ভার্ব যে কোনো কিছু হতে পারে, যেটা দেখবা যে পার্সন আর টেন্স পরিবর্তন, সহজ ভাষায় তুমি টেন্স পরিবর্তন করে দেখবা যে ভার্বটা চেঞ্জ হয় কিনা। চেঞ্জ হলে সেটা হবে তোমার ফিনিট ভার্ব। ধরুন আমি বললাম যে কি আই এম এ ডাক্তার, আই উইল বি এ ডক্টর, আই ওয়াজ এ ডক্টর, তার মানে এমটা উইল হচ্ছে একবার, একবার ওয়াজ হচ্ছে, তার মানে এটা হচ্ছে ফিনিট ভার্ব এখানে। তবে এটাও হতে পারে আই গো দেয়ার, আই ওয়েন্ট দেয়ার, হ্যাঁ, তার মানে ওটা ফিনিট ভার্ব। কিন্তু তুমি যদি বলো হচ্ছে আই ওয়ান্ট টু গো দেয়ার, তখন এটা হবে না, তখন ওয়ানটা হচ্ছে, তখন ওয়ান ফিনিট ভার্ব, কিন্তু টু গো এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, আই উইল গো দেয়ার, অর্থাৎ যে ভার্বটা চেঞ্জ হবে সেটা ফিনিট ফিনিট ভার্ব, যেটা চেঞ্জ হবে না সেটা তোমার নন ফিনিট ভার্ব। তার মানে বিভিন্ন সেন্টেন্সে বিভিন্নটা হতে পারে, ঠিক নেই, দেখতে চেঞ্জ হচ্ছে কোনটা আর কোনটা চেঞ্জ হচ্ছে না। ফিনিট ভার্বের উদাহরণ দাও তো। হয়তো বললাম আই ওয়ান্ট টু গো দেয়ার, টু গো, গো, টু গো হচ্ছে নন ফিনিট। আর আই স হিম গোয়িং, তাহলে গোয়িং হচ্ছে তোমার নন ফিনিট ভার্ব, যেটা কোনো চেঞ্জ হবে না। গোয়িংটা কি জেরান্ড? আই স হিম গোয়িং, আই স হিম গোয়িং মানে কিভাবে দেখছে, গোয়িং অবস্থা দেখছে, তার মানে কি পার্টিসিপল হবে এটা। এই যে হিম, হিমকে বিশেষায়িত করছে, তাহলে কি এটা পার্টিসিপল, পার্টিসিপল। তাকে কি অবস্থায় দেখছে, যাইতেছে। হ্যাঁ, তাদের অবস্থায় তাকে বোঝাচ্ছে, যদি অবস্থাকে বোঝায় তাহলে তো সেটা কি পার্টিসিপল হবে। আচ্ছা, তাহলে এখন দেখো এই যে এখানে আছে যে হচ্ছে আই নো হু কল্ড ইউ ইয়েস্টারডে, আই নো দ্য বয় হু কল্ড ইউ ইয়েস্টারডে। দেখো এখানে দেখো আই নো, ঠিক আছে, এই হু আর হচ্ছে তোমার এই কল্ড ইউ ইয়েস্টারডে দুটো একই না। আবার এখানেও আছে তোমার হচ্ছে দ্য বয় আর হু কল্ড ইউ ইয়েস্টারডে দুটো একই, তাই না? দুটো কাছাকাছি। তো এটা তুমি কোনটা বুঝবা, কোনটা নাউন ক্লজ হবে, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। ওই তুমি ইট দ্য রিপ্লেস করে দেখবা যে আই নো ইট, এটা হচ্ছে তার মানে এটা কি নাউন ক্লজ। আর এখানে আই নো দ্য বয় ইট হচ্ছে না, তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর আরেকটা কি যে হচ্ছে তোমার যে তোমার এই ক্লজটার, এই ক্লজটার আগে দ্য বয় আছে, নাউন আছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এর আগে নাউন নেই, নো আছে, নো তো ভার্ব, তার মানে এটা কি নাউন ক্লজ। এভাবে তুমি দেখবা। আর আরেকটা আছে এখানে দেখো, কিন্তু তখন যে বললা অ্যাডভার্ব হইতে পারে, হ্যাঁ অ্যাডভার্বও হতে পারে, কিন্তু সামনে যে নাউন আছে, এই যে এইটা কেন অ্যাডভার্ব হলো না? কারণ এটা ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে। আই নো ইট, ও ইট দ্বারা রিপ্লেস করা না গেলে তখন আমরা তখন দেখবো যে ওটা অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে। আর ইট দ্বারা যদি রিপ্লেস করা যায় তাহলে আমরা দেখবো যে সেটার সামনে হচ্ছে তোমার নাউন আছে কিনা। হ্যাঁ, যদি নাউন থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর ওই যে মাঝে মধ্যে যেটা ব্যতিক্রম হবে হোয়াইল, হোয়েন, তখন এটা দেখতে হবে, এটা ছাড়া সব ক্ষেত্রে এটা হবে। আর এখানে বলছে দেখো যে তোমার কোনো নাউনের পরে দ্যাট সাবজেক্ট প্লাস ভার্ব বিশিষ্ট ক্লোজটি নাউন ক্লোজ নাকি অ্যাডজেক্টিভ ক্লোজ, অর্থাৎ এটা থেকে বোঝা যায় না যে কোনটা নাউন ক্লোজ হবে আর কোনটা তোমার অ্যাডজেক্টিভ ক্লোজ হবে। যেমন দেখো
দ্য নিউজ দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে ইজ ফলস। দ্য নিউজ দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে ইজ ফলস, ঠিক আছে। এখন এটা হচ্ছে যে আন্ডারলাইন করা আছে দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে নিচে, তাহলে এটা এখন কি হবে, অ্যাডজেক্টিভ ক্লজ হবে, নাহলে তোমার হচ্ছে নাউন ক্লজ হবে। এখন তুমি এটা দ্য নিউজ, এটা তুমি ইট দ্বারা রিপ্লেস করতে পারতেছো না, তাই না? আচ্ছা, তার মানে এটা কি হতে পারে, ইট দ্বারা রিপ্লেস না করলে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হবে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হবে, তাই না? আচ্ছা, আবার এখানে দেখো এটা কিন্তু নাউন ফ্রেজ, দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড, এটা কিন্তু নাউন ফ্রেজ, কিন্তু এটা কিন্তু ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে না, তার মানে কিছু কিছু ব্যতিক্রম থাকবে আর কি, তারপর এটা কিন্তু নাউন ফ্রেজ হবে, নাউন ক্লোজ হবে। আগেরটা ছিল হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লোজ। এটা তুমি বের করবা কীভাবে, তুমি হচ্ছে এই যখন দেখবা দ্যাট আছে, এই দ্যাট আছে, এই দ্যাটের পরের অংশটুকু যতটুকু আন্ডারলাইন করা আছে, তাই না, অতটুকু দেখবা যে হচ্ছে ইউ হার্ড ইয়েস্টারডে, তুমি এটা যদি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে দ্যাটটা বাদ দিয়ে, তাহলে সেটা হবে নাউন ক্লজ, আর যদি না করে, সম্পূর্ণ অর্থ প্রকাশ না করে, সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন দেখো ইউ হার্ড ইয়েস্টারডে, তুমি শুনেছিলে ইয়েস্টারডে, কি শুনেছিলে, তোমার একটা আকাঙ্ক্ষা থেকে যায়, তার মানে এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে না, এটা হবে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। আরেকটা নিয়ম আছে, একটা উপায় আছে সেটা বের করা, সেটা দেখবা যে হচ্ছে এই দ্যাটটাকে বাদ দিবা, এই দ্যাটটাকে বাদ দিয়ে দেখবা যে হচ্ছে অর্থটা পরিপূর্ণ হয় কিনা, পুরো সেন্টেন্সটার অর্থ, তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন দেখো দ্য নিউজ ইউ হার্ড ইয়েস্টারডে ইজ ফলস, হচ্ছে পরিপূর্ণ হচ্ছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। মানে দ্যাট বাদ দিয়ে দেখবো যে অর্থ পুরো সেন্টেন্সটার অর্থ হয় কিনা, তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর দ্যাট বাদ দিয়ে যদি বাকি অংশটার অর্থ প্রকাশ, দ্যাট বাদ দিয়ে শুধুমাত্র আন্ডারলাইন করা অংশটুকু যদি অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ না পায়, সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর এখন নাউন ক্লজে দেখি, দেখো দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড ইজ ফলস, দেখো দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড ইজ ফলস। আমরা তাহলে সবার আগে ইয়েটা করে দেখি, যে আমি দ্যাটটা বাদ দিলাম, দ্যাটটা বাদ দিয়ে শুধুমাত্র হি হ্যাজ ডাইড, এটা কি হচ্ছে, কিন্তু সে মারা গেছে, শেষ, তার মানে এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে, তার মানে এটা হবে। তারপর দেখো এই পয়েন্টটা দেখো, দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ অনেস্ট, তার মানে হি ইজ অনেস্ট হচ্ছে, এটা সে সৎ ব্যক্তি, তার মানে অর্থ পরিপূর্ণ প্রকাশ পাচ্ছে, তার মানে এটা হবে নাউন ক্লজ, বুঝছো? আর একটা উপায় দ্যাটটা বাদ দিয়ে দেখি এখন আমরা, দ্য নিউজ দ্যাটটাকে বাদ দিন, দ্য নিউজ হি হ্যাজ ডাইড ইজ ফলস, এটা কিন্তু হচ্ছে না, পরিপূর্ণ হচ্ছে না, দ্য নিউজ হি হ্যাজ ডাইড ইজ ফলস, এটা হচ্ছে না। তারপর দেখো দ্য ফ্যাক্ট হি ইজ অনেস্ট ইজ বিয়ন্ড কোশ্চেন, তার মানে এই দ্যাটটা বাদ দিয়ে পুরো সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ হচ্ছে না, পরিপূর্ণ না হলে সেটা হবে নাউন ক্লজ, বুঝছো? এটা হচ্ছে ওটাই বেশি সহজ মনে হইলো। কোনটা? যে হচ্ছে দ্যাটটা বাদ দিয়ে আন্ডারলাইন করা, হ্যাঁ ওটাই তো বেশি সহজ। হ্যাঁ, খালি দেখবা যে হচ্ছে দ্যাটটা বাদ দিয়ে অর্থ পরিপূর্ণ হলে সেটা কি নাউন, আর দ্যাটটা বাদ দিয়ে তোমার অর্থ পরিপূর্ণ না হলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা হচ্ছে একটু ব্যতিক্রম নিয়ম, এটা একবার বিশেষ আসছিল। আচ্ছা।